আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিল্ডিং ওয়েব পেজ। এবং এখানে অ্যাকচুয়ালি ওয়েব পেজ তৈরি করা কিভাবে সেটি নিয়ে আমরা কথা বলবো না। এখানে ওয়েব পেজের যে ব্যাপারগুলো, যেমন লিংক নিয়ে, এই লিংক নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। তো লিংক এবং ইউআরএল একই কথা। সো এই লিংক এবং ইউআরএল যে তিনটি ওয়েতে আমরা ওয়েব পেজের মধ্যে ডেটা কালেক্ট করতে পারি, সেটি হচ্ছে ইউআরএল বা লিংকের মাধ্যমে, এবং সেটি গেট ভেরিয়েবল দিয়ে হয়ে থাকে। তারপর হচ্ছে ফর্মের মাধ্যমে আমরা ডেটা কালেক্ট করতে পারি, সেটি পোস্টের মাধ্যমে হয়ে থাকে। আরেকটি হচ্ছে কুকি, যেটি কুকির মাধ্যমে ডাটা কালেক্ট করা হয়ে থাকে। যেমন আমি একটি পাসওয়ার্ড সেভ করলাম, সেটি সেভ হয়ে থাকলো, পরে আবার পেজটি লোড করলে সেটি পাসওয়ার্ডটি, ইউজার নেম পাসওয়ার্ডটি আমাকে অটো দেখাচ্ছে, আবার নতুন করে টাইপ করতে হচ্ছে না। সো সেই হিসেবে আমি আবার এই কুকির মাধ্যমেও আমার ডেটাগুলো কালেক্ট করতে পারতেছি। তো এখানে আমি একটি পেজের লিংক কিভাবে করা যেতে পারে সেই সম্বন্ধে একটি এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। যে ধরুন আমি যদি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, নোটপ্যাড প্লাস প্লাস এর মধ্যে নিউ একটি পেজ দিলাম, এবং সেই নিউ পেজে আমি এই কোডটুকু যদি কপি করি, কপি পেস্ট, এবং এটিকে সেভ করলাম, page.php নামে। এবং এই পেজের মধ্যে অ্যাকচুয়ালি এই যে কোডটা আমি যেটা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এই কোডটা যদি আমরা এখানে দেখি, যে এই কোডে অ্যাকচুয়ালি আমার তেমন কোনো কিছুই করা হয় নাই। যে এখানে জাস্ট একটি, আমরা সবচেয়ে ভালো হয় যে এই লিঙ্কটি যদি আমরা দেখি, তো সেই হিসেবে লোকাল হোস্ট paze.php, এটির মধ্যে যদি আমি ঢুকি, তাহলে এখানে দেখুন যে সিম্পলি একটি HTML ট্যাগ এখানে ইউজ করা হয়েছে, যে HTML ট্যাগটি মাধ্যমে হচ্ছে যে সেকেন্ড পেজের সাথে লিংক করা। যদিও আমার এখানে আপাতত কোনো সেকেন্ড পেজ নাই। তো এখানে দেখুন যে এখানে আমরা নর্মাল HTML কোড করেও লিংক অ্যাড করতে পারি, কিন্তু এখানে HTML কোডের পরিবর্তে আমি এখানে ডাইনামিক্যালি লিংকটাকে অ্যাড করেছি একটা ভেরিয়েবলের মাধ্যমে। তো সেই হিসেবে এখানে দেখুন প্রথমে আমার লিংকটা এবং সেকেন্ড পেজ ডট পিএইচপি নামে যে পেজটি, তো সেই হিসেবে আমরা চলুন সেকেন্ড পেজ ডট পিএইচপি এই ফাইলটি তৈরি করে ফেলি। এটি হচ্ছে সেকেন্ড পেজ, সেভ করলাম একই জায়গায় সেকেন্ড ডট পিএইচপি নামে, এবং সেভ দিলাম। তো এবার আমার এই পেজটির মধ্যে থেকে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন আমার সেকেন্ড পেজে চলে যাচ্ছে। এবং এখানে আমার এই কোডিং এর মধ্যে একটু আপনারা খেয়াল করেন যে এখানে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যেটির নাম দিয়েছি লিংক নেম, যে লিংকের নামটা, এবং লিংকের নামটা দিয়েছি সেকেন্ড পেজ। ভেরি গুড। এবং এখানে সেকেন্ড পেজ দিয়ে সেকেন্ড পেজ যে ভেরিয়েবল, সেকেন্ড পেজ এবং সেকেন্ড পেজের আইডি ডিক্লেয়ার করা হয়েছে, যে আইডির মাধ্যমে যে আইডিটি এবং সেই আইডি এবং এখানে যে আইডিটি যেমন 3 দেওয়া হয়েছে, এর ফলে আমার এখানে দেখুন আমার সেকেন্ড পেজ ডট পিএইচপির মধ্যে যাওয়ার কথা, কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আইডি ইকুয়াল টু 3, তো এই 3 পেজের মধ্যে এটি চলে গেছে। তো স্বভাবতই এখান থেকে আমার আইডিটি কল করে আইডি অনুযায়ী পেজ 3, 4, 5 এরকম ভাবে আমরা পেজে নিয়ে যেতে পারি। এবং এখানে পিএইচপি ইকো পিএইচপি নেম
যে আমার পেজের নাম সেকেন্ড পেজ, তো সেই হিসেবে এই সেকেন্ড পেজটি এখানে দেখাচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি আমি যে ব্যাপারটি বোঝাতে চেয়েছি যে আমরা যখন লিংক নেই এবং লিংকের নর্মাল কোডিং এর বদলে মানে HTML কোডের বদলে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ডাইনামিক্যালি পেজ লোড করতে পারি। যখন আমার ক্যাটাগরি অনেক বেশি থাকবে তখন আমরা এই আইডি ডিক্লেয়ার করে পেজের নাম 1 2 3 4 5 6 এরকম ভাবে দিতে পারি। এবং যদিও আমি জানি যে আপনাদের এই ব্যাপারটি কেন দেখালাম, এই ব্যাপারটি আপনাদের কাছে এখনো ক্লিয়ার না, সেই ব্যাপারটি ক্লিয়ার করার জন্য আমি পরবর্তী পেজ অধ্যায়টির মধ্যে যদি যাই, যে ইউজিং গেট ভেরিয়েবল, যে গেট ভেরিয়েবলের মাধ্যমে আমরা, কারণ হচ্ছে আমরা প্রথম এখানে বলেছিলাম যে আমরা গেট এর মাধ্যমে ডাটা ওয়েব পেজে কালেক্ট করতে পারি। তো সেই কিভাবে কালেক্ট করতে পারি সেই জিনিসটি দেখাতে যাচ্ছি। যেমন আমরা দেখি অনেক সময় যে আমাদের পেজের ইউআরএল থাকে page.php প্রশ্নবোধক চিহ্ন, তারপর পেজ ইকুয়াল টু 3, তারপর ক্যাটাগরি 3 এন্ড পেজ 5, মানে 3 নাম্বার ক্যাটাগরির 5 নাম্বার পেজে আমরা যদি পাঠাতে চাই ডাটাটা, সেটা এই টাইপের। বিশেষ করে বিভিন্ন ইয়াতে এরকম হয়, যেমন আমরা যদি গুগলে কোনো কিছু সার্চ দেই তখন এইরকম ভাবে ডাটাগুলা কালেক্ট হয়। তারপর এখানে আমরা যে কাজগুলা করব, এখানে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। সুপার গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য অ্যাকচুয়ালি আমাদের যে কাজটা করা হয়, যে সুপার গ্লোবাল ভেরিয়েবল যদি আমি ডিক্লেয়ার করি তাহলে আমি খুব সহজে এই যে পেজের আইডি এবং পেজ নাম্বার এবং ক্যাটাগরি, এই আইডি গুলা কালেক্ট করতে পারি। তো সেই সুপার গ্লোবাল ভেরিয়েবল কি কেন ব্যবহার করা হয়, যে অলওয়েজ অ্যাভেলেবল ইন অল স্কোপ, যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি, যে এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় কখনো থাকে না। আর তারপর হচ্ছে অ্যাসাইন্ড বাই PHP বিফোর প্রসেসিং পেজ কোড, এবং এই সুপার গ্লোবাল ভেরিয়েবলটা সবসময় একদম প্রথমে মানে একদম শুরুতে যে কোনো কিছু এক্সিকিউট হওয়ার আগেই এটা ডিক্লেয়ার করা হয়ে থাকে, যার ফলে আমরা এইটার কাজটা সবার আগে হয় এবং এখান থেকে এই ডাটাটা এবং ওইখানে যেই এই ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা রাখা হয় সেই ডাটাটা সবগুলো জায়গাতে আমরা কাজ করতে পারি। যে ওই ডাটাটা নিয়ে আমি যে কোনো পেজ কালেক্ট করে পেজের আইডি ওই ভ্যালুটা কালেক্ট করে। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা আগের পেজটাতে যে এখানে আমরা দেখেছিলাম যে আমরা এখানে আইডি কল করে আমরা দ্বিতীয় পেজে গিয়েছিলাম, যে এখানে আইডি আমাদের, আমি যদি প্রথম পেজে ফেরত যাই, যে সেকেন্ড পেজ, এই সেকেন্ড পেজের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার সেকেন্ড পেজ ডট পিএইচপি তারপর আইডি 3, এবং এই আইডি 3টা আসছে এখান থেকে। এটা আমরা আগের ইয়াটাতে দেখেছিলাম। তো এবার আমরা এই সুপার গ্লোবাল ভেরিয়েবল এটির কাজটি কি বা কিভাবে কি হচ্ছে এই সম্বন্ধে একটু দেখতে যাচ্ছি। সুপার গ্লোবাল ভেরিয়েবলটি দিয়ে আমরা সাধারণত গেট হিসেবে ইউজ করে থাকি। তো সেই হিসেবে আমি এই প্রি ট্যাগটি, এই প্রথম যে ট্যাগটুকু আছে সেই ট্যাগটুকু কপি করলাম এবং আমার যে সেকেন্ড পেজটা আছে এই সেকেন্ড পেজটার মধ্যে পেস্ট করলাম এবং সেভ করলাম। এবার আমি আমার যে সেকেন্ড পেজটা, এই সেকেন্ড পেজটা মানে পরের পেজটাতে যে গেলাম, এই পেজটা যদি আমি আবার রিলোড দেই তাহলে এখানে দেখুন যে এখানে আমার আইডি কত 3, সেই হিসেবে এখানে আমার সেই এর মাধ্যমে সেই 3 নাম্বার আইডিটি এখানে দেখাচ্ছে। এবং এর মাধ্যমে আমরা পূর্বে গত টিউটোরিয়ালের মধ্যে দেখেছিলাম যে প্রিন্টারের মাধ্যমে আমরা যে এর মাধ্যমে ডেটাগুলো কালেক্ট করি সেই ডেটাগুলো কোনখানে কি ভ্যালু আছে সেটা দেখার জন্য আমরা প্রিন্টার ইউজ করে থাকি। তো সেই হিসেবে এটার মানে জাস্ট প্র্যাকটিক্যালি কাজ হিসেবে দেখাচ্ছি যে আমার এখানে এরে আইডি 3 দেখাচ্ছে। তো ধরুন এখানে আমি যদি 3 এর জায়গায় দিলাম 32 এবং এন্ড এখানে নেম ইকুয়াল টু দিলাম ATIQUE, আতিক। এবার এন্টার যদি দেই তাহলে এখানে দেখুন, এবার এখানে আমার কিন্তু এখানে দেখুন এরে
আইডি 32 এবং নেম আতিক। তার মানে আমার ইউআরএল থেকে সে এই গেট ভেরিয়েবলটি ইউআরএল থেকে আমার ডেটাগুলো কালেক্ট করতেছে, সে ভ্যালুগুলো কালেক্ট করতেছে যে আইডি 32, নেম আতিক, এবং এখানে আমি যাই বসাবো সে এই জিনিসগুলো এখানে শো করবে। তো ঠিক একই উপায়ে এবার যদি আমরা দ্বিতীয়টি জাস্ট একইভাবে আগেরটাই জাস্ট আরেকটু দেখানোর জন্য যে এটি যদি আমি কপি করলাম এবং আমার যে সেকেন্ড পেজটি আছে এই সেকেন্ড পেজে এটা ফালাই দিলাম এবং এটা পেস্ট করলাম, সেভ করলাম। এবার আমার যে প্রথম পেজটি এটা আমি আবার ব্যাকে যাই, আমার পেজ ডট পিএইচপি পেজে, মানে ফার্স্ট পেজ যেটা, এটার মধ্যে আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এবার যদি আমি সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজে দেখুন এখানে আমার আইডি 3 আছে, সেই কারণে আমার এখানে শো করতেছে যে এখানে আমার আইডি 3। তো এই যে ভেরিয়েবল, এই গেট ভেরিয়েবলের মাধ্যমে আমি আইডিটি কালেক্ট করলাম এবং ইকোর মাধ্যমে সেই আইডিটিকে এখানে শো করালাম। এবং এখন আমি চাইলে এই 3 যে কোনো জায়গায় ইন ফিউচার আমার পেজের যে কোনো জায়গায় দেখাতে পারি। ফর এক্সাম্পল এখানে ইফ এলস এর সূত্র খাটাতে পারি, এখানে লুপ খাটাতে পারি, যে কোনো জিনিস আমার প্রয়োজন মতো আমি এটাকে আরো ব্যবহার করতে পারি। তো এই হলো আমার গেট ভেরিয়েবলের কাজটা। এরপর আমার আর কিছু কাজ দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এনকোডিং গেট ভেরিয়েবল। আমরা এনকোডিং গেট ভেরিয়েবলের ক্ষেত্রে কিছু রিজার্ভ ক্যারেক্টার রয়েছে, যে আমরা যদি ইউআরএল এর মধ্যে এই সাইন এখানে যেই সাইনগুলো রয়েছে, এই সাইনগুলো মানে এই যে আমার ফার্স্ট কলামের এই টেবিলের ফার্স্ট কলামগুলোর মধ্যে যে সাইনগুলো রয়েছে, এই সাইনগুলো যদি ইউজ করা হয় তখন সেই ইউআরএল গুলো এই সাইনগুলো এইরকম ভাবে না রেখে এই যে নিচের কলামে এইগুলোতে কনভার্ট করে ফেলে। ফর এক্সাম্পল কিরকম ভাবে কনভার্ট করে, এটা নিচে এক্সাম্পল হিসেবে অনেকগুলো তো এক্সাম্পল দেওয়াই আছে, বাট সেটার থেকে আমি আপনাকে বাস্তবিকভাবে একটি প্র্যাকটিক্যালি একটা দেখাতে যাচ্ছি, যেটি হচ্ছে প্রথম আলো .com এর মধ্যে ধরুন আমাদের পত্রিকা, খুব জনপ্রিয় একটি পত্রিকা। তো সেই হিসেবে প্রথম আলো .com আমরা যদি এই ওয়েব পেজটির মধ্যে যাই, এবং এই ওয়েব পেজের মধ্যে ধরুন যে কোনো একটি সংবাদের মধ্যে যদি আমরা যাই, ধরুন এখানে আমি ক্ষমা প্রার্থী ওবায়দুল, আমাদের মন্ত্রী সাহেব, মাননীয় মন্ত্রী আমাদের একটি উক্তি করেছেন। তো যাই হোক, আমি ওই রাজনৈতিক কোনো ব্যাপার স্যাপারের মধ্যে না গেলাম, কিন্তু এখানে আমরা যেটি দেখার সেটি হচ্ছে এখানে www প্রথম আলো .com তারপর /national/article/39948 তারপর আমি ক্ষমা প্রার্থী ওবায়দুল, এই যে লিঙ্কটা, এখন এখানে আমরা লিঙ্কের মধ্যে ঠিকই এটাই দেখতেছি যে আমি ক্ষমা প্রার্থী ওবায়দুল, কিন্তু আসলে কি এই লিঙ্কটা তাই? চলুন দেখা যাক। আমরা এই লিঙ্কটাকে কপি করলাম এবং ধরুন আমার নোটপ্যাড প্লাস প্লাস যেহেতু ওপেন করাই আছে, এই নোটপ্যাড প্লাস প্লাস এর মধ্যে এই লিঙ্কটা এখানে আমি পেস্ট করলাম। লিঙ্কটা পেস্ট করার পর এখানে দেখুন যে প্রথম আলো, ন্যাশনাল, আর্টিকেল, এবং এই থেকে এই পর্যন্ত যে এই হিবিজিবি লেখাগুলো দেখতেছেন, এই হিবিজিবি লেখার মানে হচ্ছে গিয়ে আমি ক্ষমাপ্রার্থী ওবায়দুল। সো আমরা এই ব্যাপারটি অ্যাকচুয়ালি বুঝাতে যাচ্ছিলাম যে আমরা যখন একটি ইউআরএল এর মধ্যে এই চিহ্নগুলো ইউজ করে থাকি, সেই চিহ্নগুলো আমাদের ওয়েব পেজের লিঙ্কটা অটোমেটিক্যালি এই নাম্বারগুলোতে কনভার্ট করে ফেলে। এবং এই যে কনভার্ট করাটা, এই কনভার্টটা করে কে? এই কনভার্টটা করে হচ্ছে ইউআরএলএন কোড, এই ফাংশনটি, পিএইচপির ইউআরএলএন কোড যে ফাংশনটি রয়েছে, এই কোডটি এই কাজটি করে। এবং এখানে সেই ফাংশনের কিছু বর্ণনা, মানে ফিচার, যে কি কি সুযোগ সুবিধা সেই সম্বন্ধে এখানে বলা আছে। আপনারা দয়া করে একটু পড়ে নেবেন, তাইলে আশা করি বুঝতে পারবেন। তো এখানে যে জিনিসটি আমি অ্যাকচুয়ালি দেখাতে যাচ্ছি, যে এখানে আমি একটা এক্সাম্পল দিতে যাচ্ছি, যে এক্সাম্পলটা হচ্ছে যে এই কোডটা যদি আমি কপি করলাম, আমার সেকেন্ড পেজের মধ্যে নিয়ে পেস্ট করলাম, সেভ দিলাম, এবং এটাই হচ্ছে আমার সেকেন্ড পেজ। এবং সেকেন্ড পেজের মধ্যে এখানে দেখুন যে আমার সেকেন্ড পেজ ডট পিএইচপি আইডি 3 এবং
কোম্পানি আতিক প্লাস তারপর এখানে হচ্ছে আমার পার্সেন্টেজ চিহ্ন, তারপরে 26, তারপরে প্লাস, তারপরে আতিক। এই যে এখানে দেখুন আমি যেটা করেছি যে প্রথমে এখানে কোম্পানি দেওয়া হয়েছে, যে কোম্পানি, তারপর ইকো এই যে ইউআরএলএন কোড, এই ইউআরএলএন কোড, এই কোডটি আমি ইউজ করার পর এখানে যে আমি কোম্পানি নামে যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি সেই কোম্পানি ভেরিয়েবলটি এখানে কল করেছি, এবং এখানে আমার কোম্পানির নামটি কি আতিক এন্ড আতিক। সো আতিক এন্ড আতিক আমি যদি ফর এক্সাম্পল এই ইউআরএলএন কোড এটি যদি ইউজ না করতাম, সেভ করলাম। এবার চলুন দেখি আমার সেকেন্ড পেজের মধ্যে যদি যাই, ব্যাকে যাই, ফার্স্ট পেজে ফেরত আসলাম, এবং এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখুন আমার ইউআরএলটি আমার যেই ডেটা প্রদর্শন করার কথা সেই ডেটা কিন্তু প্রদর্শন করছে না। এখানে যদি ক্লিক করি দেখুন এখানে আমার আতিক তারপর কিছু হিবিজিবি লেখা এসে তারপর শো করছে। সো এখানে তো সেই কাজটির জন্য আমার এই ইউআরএলটিকে, যেমন এখানে আমার এন্ড ইউজ করা হয়েছে, এন্ড একটি রিজার্ভ ক্যারেক্টার, যে এখানে আমার এন্ড হচ্ছে কই এই এন্ড হচ্ছে রিজার্ভ ক্যারেক্টার। তো সেই রিজার্ভ ক্যারেক্টার এখানে আমার কোম্পানির নাম আতিক এন্ড আতিক হয়ে গেছে। সো যেহেতু আমার এখানে একটা রিজার্ভ ক্যারেক্টার ইউজ করা হয়েছে, তো সেই রিজার্ভ ক্যারেক্টারটাকে যদি আমাকে এখন ইউআরএল যেহেতু তখন এই রিজার্ভ ক্যারেক্টার যেহেতু আমার এখানে কি বলে কোম্পানির নাম, সো এটা এন্ড ইউজ করেছে, আমি চাইলেই এটারে চেঞ্জ করতে পারতেছি না এবং আমাকে এটা ইউজই করতে হবে। তখন এটা যদি আমার ইউজ করতে হয় তখন আমি যদি এই ইউআরএলএন কোডটা না ইউজ করি তাহলে আমার পিএইচপি ফাইল সে এটাকে মনে করবে যে এটা আমার কোনো কোডের একটা অংশ, ওই রিজার্ভ ক্যারেক্টারের একটা অংশ। সো সেরকম ভাবে সে উল্টাপাল্টা ডেটা আমাকে প্রদর্শন করবে। কিন্তু যদি আমি এই ইউআরএল এনকোড ইউজ করি তখন সে এই কোম্পানির ভেতর আর্টিকেল, তারপর হচ্ছে যে আমার এন্ড, এই যে এন্ড ক্যারেক্টারটা রয়েছে, এই এন্ড ক্যারেক্টারটা যেটা যেরকম যেরকম ভাবে রয়েছে ঠিক সেরকম ভাবেই আমাকে এখানে এটা শো করবে, এবং অ্যাকচুয়ালি সেটাই। আবার পেজ রিলোড, what's the problem? এই হচ্ছে আমার আইডি এন্ড কোম্পানি, এবং প্লাস তারপর হচ্ছে আবার প্লাস তারপরে হচ্ছে 26 পার্সেন্টেজ 26 হিসেবে এখানে আমার এই ইউআরএলটা চলে এসছে। এবার এটি ছাড়াও আরেকটি রয়েছে যে র ইউআরএল এনকোড। র ইউআরএল এনকোডের মধ্যে র ইউআরএল এনকোড এবং ইউআরএল এনকোড এই দুইটা ফাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যে স্পেস যেই জায়গাটা রয়েছে, যেমন এখানে আমার আতিক স্পেস তারপর এন্ড তারপর স্পেস তারপর আতিক, আমার কোম্পানির নামটা এরকম ভাবে দেওয়া হয়েছে। তো এখানে সেই স্পেসটাকে ধরেছে প্লাস, মানে স্পেসের জায়গাটা সে এখানে প্লাস দ্বারা ফিল আপ করেছে, এবং যেটা হচ্ছে ইউআরএল এনকোড। আর র ইউআরএল এনকোড সে যেটা করে এই স্পেসের জায়গাটাকে প্লাস চিহ্ন দিয়ে ফিল আপ না করে সে পার্সেন্টেজ 20 দিয়ে ফিল আপ করে, এবং সেটাই এই কোডটার মাধ্যমে দেখানো হয়েছে। এবং এটা আমি যদি কপি করি এই পুরোটার মধ্যে নিয়ে পেস্ট করলাম, এবং এখানে যে জাস্ট চেঞ্জটা হচ্ছে এখানে যে র ইউআরএল এনকোড, সেভ করলাম। page.php রিলোড, এবং এখানে দেখুন আগের বার এখানে ছিল প্লাস, এখানে ছিল প্লাস, এবার এখানে পার্সেন্টেজ 20 দ্বারা এই পেজটা আমার চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই গেল আমার সেকেন্ড পেজের র ইউআরএল এনকোড এবং ইউআরএল এনকোড এই দুটি, এবং এই দুইটির পার্থক্য এবং এই দুটির কি ব্যবহার করলে কি সুযোগ সুবিধা এই ব্যাপারগুলো এখানে রয়েছে। আর এখানে আরেকটি যে ব্যাপার জাস্ট আরেকটু বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে
যে এই কোডটা যদি মানে আরেকটু ডিটেলসে ওই ওই কোডটাই জাস্ট কপি করে পেস্ট করলাম, সেভ দিলাম, এবং এবার যদি আমি সেকেন্ড পেজ ডট পিএইচপি পেজটাকে লোড দেই, তাহলে এখানে দেখুন আমার আতিক সেই স্পেস উল্লাহ তারপর প্রশ্নবোধক চিহ্ন কোড ইকুয়াল টু 2b প্লাস বি প্লাস অর প্লাস নট প্লাস 2 প্লাস বি, আবার পরেরটার মধ্যে %20, মানে দুইটার মধ্যে আমি পার্থক্য বুঝালাম যে আমার পেজের নাম হলো আতিক উল্লাহ, কোড টু বি নট টু বি, আর লিঙ্কের নাম হচ্ছে বায়ো। তো বায়োর পর এখানে আমি এই যে আমার কোড, এই যে টু বি নট টু বি এবং ইউআরএল এনকোড কোড দেওয়া হয়েছে, এবং এখানে আমার পেজ, যে পেজ নামে যে ভেরিয়েবলটি, তো এখানে আমার ওই স্পেসটাকে সে এখানে আমার রেজাল্টের মধ্যে আপনারা দেখুন যে এখানে আপনারা বড়ভাবে দেখতে পাবেন যে এখানে আমার স্পেসটাকে এই যে আতিক তারপর একটা স্পেস রয়েছে, সেই স্পেসটাকে আমার র ইউআরএল এনকোডে %20 দ্বারা ফিল আপ করেছে। আর এখানে যদি আমি শুধু ইউআরএল এনকোড ইউজ করি তাহলে এখানে শুধু স্পেসটাকে মানে টু এবং বি এর মাঝখানে একটা স্পেস ইউজ করা হয়েছে, যেটা এখানে প্লাসের মাধ্যমে ফিল আপ করা হয়েছে। তো এখানে এইভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের ইউআরএল গুলা কিভাবে কনভার্টেড হয়ে ঠিকঠাক মতন আমাদের প্রদর্শন করে সেই সম্বন্ধে আমি একটু আইডিয়া দিতে চেষ্টা করেছি। পরবর্তীতে আরেকটা যে ব্যাপার এখানে আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইচটিএমএল এ যদি আমরা কিছু কোড আছে, যেমন এই যে একটা ট্যাগ, এই যে এই যে একটা চিহ্ন, এই যে একটা চিহ্ন, এন্ড একটা চিহ্ন, ডবল কোট একটা চিহ্ন, আপনি যদি এই কোডটা আপনাকে ইউজ করতে হচ্ছে, ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে আপনার এই যে একটা ইউআরএল লিংক এখানে ইউজ করেছি এবং এই লিংকটার মধ্যে এখানে দেখুন যে প্রথমে একটা ট্যাগ এই চিহ্ন, তারপরে এরকম আরেকটা চিহ্ন গ্রেটার দেন লেস দেন চিহ্ন, এই গ্রেটার দেন লেস দেন চিহ্ন মাঝখানে ক্লিক কথাটা আপনি যদি নর্মাল ভাবে এই জিনিসটা এখানে এইচটিএমএল কোডের মধ্যে এই কথাটুকু লেখেন, তাহলে স্বভাবতই এইচটিএমএল সে কি মনে করবে যে এইটুক মানে এই ক্লিক থেকে এই পর্যন্ত এইটুক একটা কোড, মানে এটা একটা ট্যাগ। সো সেই ট্যাগ অনুযায়ী দেখবে এবং সে আপনাকে একটা এরর মেসেজ শো করবে। সো স্বভাবতই আসলে তো আমার এইটুক ট্যাগ না, আমি চাচ্ছি যে আমার লিঙ্কটা এরকম ভাবে হোক। সো এই লিঙ্কটা যদি এরকম ভাবে হয় তাহলে এটা আমরা কিভাবে প্রদর্শন করতে পারি। তারপর এই যে এখানে আরেকটা রিজার্ভ ক্যারেক্টার হচ্ছে এন্ড, এই এন্ডটা আমার এইচটিএমএল কোডে মনে করতে পারে যে এটা বোধহয় আমার একটা ট্যাগ। সো স্বভাবতই এটাকেও আমার এইভাবে ইউজ করা যেতে যাবে না। তো স্বভাবতই এটির বদলে আমরা যেটা করতে পারি, এই জিনিসটাকে এইটা দিয়ে লিখতে পারি। এইটার এইচটিএমএল এ যদি আমি এই কথাটা লিখি তাহলে আমার আউটপুট আসবে এটা, আবার এই যদি লিখি তাহলে আউটপুট আসবে এটা, আবার যদি এটা লিখি তাহলে আমার আউটপুট আসবে এটা এইচটিএমএল এ। কিন্তু আমি চাচ্ছি না এত ঝামেলা করার জন্য, স্বভাবত আমার অনেক সময় মনেও নাও থাকতে পারে। তো সেই হিসেবে আমরা পিএইচপির দুইটা ফাংশন রয়েছে, একটা হচ্ছে এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টার আর এইচটিএমএল এন্টিটিস। দুইটার কাজ সম্বন্ধে আমি ধারণা দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমে আমি যদি এই কোডটা ইউজ করি, আমি এই কোডটা এখানে পুরোটাকে কপি করলাম, অল পেস্ট করলাম। এখানে দেখুন পিএইচপির কোড একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, এখানে আমি এন্ড ডাউনলোড এটা দিয়েছি, এবং এখানে আমার এইচটিএমএল তারপর হচ্ছে পিএইচপি ইকো এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টার, এই স্পেশাল ক্যারেক্টারটা দিয়ে এখানে লিঙ্ক টেক্সট যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটাকে শো করে কল করেছি, এবং এখানে আমার সেই লিঙ্কটা শো করবে। তো এই লিঙ্কটা যদি আমার এখানে শো করে তাহলে এটার ইয়াটা কি, রেজাল্টটা কি হচ্ছে, এটার রেজাল্টটা হচ্ছে এন্ড ডাউনলোড। আচ্ছা, এন্ড ডাউনলোড কথাটা আসলো এবং রেজাল্টটা শো করলো আমার এই এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টারের কারণে। এবার অনেক সময় আমাদের এই ট্রেডমার্ক টিএম, তারপর এটারে কি বলে, এটা পাউন্ড নাকি জানি বলে, তারপর হচ্ছে আবার এই যে বুলেটের মতো চিহ্ন, তারপর এই যে ব্যাপারগুলো এই যে হাইফেন, এই যে ব্যাপারগুলো
এইগুলো যদি আমাদের কখনো শো করানো দরকার পড়ে তখন আমরা কি করতে পারি, এইসব আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম এবং তখন HTML এন্টিটিস আমরা বলেছিলাম যে দুইটা ভাবে ইউজ করা যেতে পারে, একটা হচ্ছে HTML স্পেশাল ক্যারেক্টার আর একটা হচ্ছে HTML এন্টিটিস। HTML এন্টিটিস এর মাধ্যমে তারপর ওই ভেরিয়েবলটাকে কল করা হয়েছে এবং ওই ভেরিয়েবলটা কল করার ফলে আমরা যদি এখন রেজাল্টের মধ্যে যাই তাহলে এখানে দেখুন TM ওই আমার যে স্পেশাল ক্যারেক্টার গুলো রয়েছে সবগুলো এখানে শো করতেছে, যে যেরকম ভাবে এই যে এখানে আমার সবগুলো শো করতেছে। আচ্ছা গেল, এবার আসি পরেরটা, যেটা হচ্ছে ওই যে যেটা আমরা বলতে যাচ্ছিলাম যে আমার পেজ ইউআরএল, পেজের ইউআরএলটা দেওয়া হলো, ভেরি গুড। তারপর এখানে দেখুন প্রথমে দিস ইজ এ স্ট্রিং উইথ এইটা এবং লেস দেন এবং গ্রেটার দেন, তারপর আরেকটা প্যারামিটার ইউজ করা হয়েছে যে হাবিজাবি অনেকগুলা কোড, সরি কি বলে স্পেশাল, যেগুলো ওই কি বলে এটারে রিজার্ভ ক্যারেক্টার, ওই রিজার্ভ ক্যারেক্টার গুলো এখানে ইউজ করা হয়েছে এবং সেই রিজার্ভ ক্যারেক্টার গুলো ইউজ করে আর ব্যাড ক্যারেক্টার একটা কথা লেখা হইলো। তারপরে ওই লিঙ্কটা দেখানো হবে যে ক্লিক এবং এট দ্য এন্ড লার্ন মোর লিখলাম, ইউআরএল এর পাথটা দেখানো হইলো এবং এরপর ইউআরএল দেওয়া হইলো এবং এন্ড দেওয়া হইলো এবং সেই হিসেবে আমার এখানে সেই ইউআরএল যে ইউআরএল এর ভেরিয়েবলটা যে এখানে কল করা হয়েছে, জাস্ট এই ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এটার মধ্যে কতগুলো স্পেশাল ক্যারেক্টার এন্টিটি ঢুকানো হয়েছে এবং সেইটারে আবার ইউআরএল এর মধ্যে ফেলা হয়েছে। সেই ইউআরএলটাকে আমরা HTML স্পেশাল ক্যারেক্টারের মধ্যে ভরে তারপর সেইটাকে আমরা লিংকের আন্ডারে রেখেছি এবং এই লিংকের আন্ডারে রাখার পর আমার রেজাল্ট এসছে এই যে গ্রেটার দেন, ক্লিক, লেস দেন, এন্ড, লার্ন মোর এই কথাটা আসছে। এবং এইটার মধ্যে যদি আমি এখন ক্লিক করি আপনারা নিচে এই যে এই জায়গার মধ্যে খেয়াল করেন, এই যে এটার উপর মাউসটা নিলে নিচে আমার বিশাল বড় কতগুলা কোড দেখা যাচ্ছে এবং এটার মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন লোকাল হোস্ট পেজ প্যারামিটার 1 দিস ইজ এ স্ট্রিং উইথ এই যে গ্রেটার দেন, লেস দেন, মানে যেগুলো আমি অ্যাকচুয়ালি এই যে দিস ইজ এ স্ট্রিং লেস দেন গ্রেটার দেন মানে আমার ইউআরএলটা, তারপর প্যারামিটার 2 এখানে আমার ওই যে স্পেশাল ক্যারেক্টার গুলাকে কনভার্ট করা হয়েছে, কনভার্ট করার পর আর ব্যাড ক্যারেক্টার, তো সেই হিসেবে এই যে এখানে দেখুন আর ব্যাড ক্যারেক্টার। সো এরকম ভাবে আমার ইউআরএলটাকে আমি এখানে চেঞ্জ করেছি এবং আমার শো করিয়েছি এরকম ভাবে। সো আমার যদি কখনো এরকম ইউআরএল গুলাকে এরকম ভাবে করতে হয় তাহলে আমরা এরকম ভাবে কাজ করতে পারি। সো এটা গেল। এরপর হচ্ছে ইনক্লুডিং অ্যান্ড রিকোয়ার ফাইল। ইনক্লুডিং এবং রিকোয়ার ফাইলের ব্যাপারটা হচ্ছে যে আমাদের পিএইচপির মধ্যে কিছু একটা ফাংশন রয়েছে ইনক্লুড এবং রিকোয়ার। ইনক্লুড ফাংশনটি বা রিকোয়ার ফাংশনটির মাধ্যমে আমরা যে কোনো ফাংশন অ্যাড করতে পারি, লেআউট সেকশন অ্যাড করতে পারি, রিজনেবল HTML এবং PHP কোড অ্যাড করতে পারি, ইভেন CSS এবং জাভাস্ক্রিপ্টও অ্যাড করতে পারি। এবং সেই ফাংশনটি হচ্ছে ইনক্লুড, তারপর রিকোয়ার। এবং ইনক্লুডের কাজ হচ্ছে যে ফাইলটা আপনি ইনক্লুড করলেন সেই ফাইলটা যদি সে পায় তাহলে তো পাইলই, কাজ করলো, বা যদি না পায় তারপরে সে পরের কাজটুকু করে যাবে। আর রিকোয়ারের কাজ হচ্ছে সে যদি ওই ফাইলটা, যে ফাইলটা আপনি কাজ অ্যাড করলেন সেই ফাইলটাকে যদি আপনি অ্যাড না করেন, মানে সে যদি খুঁজে না পায়, তাহলে যেটা হবে যে শো ফ্যাটাল এরর ইফ ফাইল ডাজ নট এক্সিস্ট। যদি ফাইল না পায় তখন সে আমার এই পেজটাকে ফ্যাটাল এরর দেখাবে এবং কাজ করা বন্ধ করে দিবে। ইনক্লুড ওয়ান্স, যেটা ইনক্লুড ওয়ান্স হচ্ছে যে সে প্রথমবারের মতো এই ফাইলটাকে একবার ইনক্লুড করে নিবে এবং এই ফাইলটা, এই পেজটা যতক্ষণ পর্যন্ত রান করবে ততক্ষণ পর্যন্ত ওই ফাইল থেকেই কাজ করা শুরু করবে। আমি যদি আবার ওইটাকে ইনক্লুড করি সে ওইটাকে ইগনোর করে বলবে যে হ্যাঁ আমার অলরেডি ইনক্লুড করা আছে, আর বারবার ইনক্লুড করার দরকার নাই। রিকোয়ার ওয়ান্সের কাজটাও ঠিক একইভাবে, কিন্তু সমস্যা ওই যে একটাই যে যদি ফাইল না পায় তখন আবার ফ্যাটাল এরর দেখাবে। তো সেই হিসেবে আমাদের যদি এসেনশিয়াল ফাইল হয় যে না আমার ওই ফাইলটা লাগবে, তখন আমাদের রিকোয়ার ওয়ান্স বা রিকোয়ার ইউজ করা ভালো। বাট যদি আমার ওই ফাইলটা না লাগে তখন আমার ইনক্লুড ওয়ান্স দিলেই ভালো, তাহলে আমার ফ্যাটাল এররটা শো করতেছে না। তো আসুন এটার একটু বিস্তারিত দেখি যে এটা বলতে আমি কি বোঝাতে চেয়েছি। তো এটা দেখে আমি কি বোঝাতে চেয়েছি এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ফর এক্সাম্পল এখানে দেখুন 47 নাম্বার পেজটা, যে আমার 47 নাম্বার পেজটাতে, মানে 47 নাম্বার পেজ এখানে আমার 44 নাম্বার পেজ, এই 44 নাম্বার পেজটাতেই যদি আমি আসি,
44 নাম্বার পেজে যদি আমার যেতে হয় লোকাল হোস্ট, তারপর ওয়াম্প www php চ্যাপ্টার, এবং আপনাদের চিন্তার কোনো কারণ নাই যে আপনারা আমার টিউটোরিয়ালের শেষ পর্বে সবগুলো ফাইল আপনারা পেয়ে যাবেন, তখন আপনারা এই ফাইলগুলো দেখতে পারবেন। তো এই 44 নাম্বার পেজটি যদি আমরা ওপেন করি, এই 44 নাম্বার পেজের মধ্যে দেখুন যে এখানে প্রথমে আমি একটা কাজ করেছি, পিএইচপি ইনক্লুড header.php, হেডার ফাইলটি ইনক্লুড করেছি, এবং তারপর করেছি যেটা site.php, এবং নিচে দেখুন footer.php। এটা কিভাবে কেন করলাম, এখানে দেখুন আমি যে বারবার এক পেজ থেকে অন্য পেজে যাচ্ছি, প্রত্যেক পেজেই একটা জিনিস, তিনটা জিনিস কিন্তু সেম থাকতেছে। সেটা হচ্ছে আমার এই যে ফ্রি বাংলা টিউটোরিয়াল লোগো, পিএইচপি উইথ মাইএসকিউএল অ্যাডভান্স টিউটোরিয়াল, আবার এদিক দিয়ে হচ্ছে আমাদের চ্যাপ্টারের নামগুলো, এবং নিচে আমার যে ফুটার কপিরাইট 2013 ফ্রি বাংলা টিউটোরিয়াল, এই কথাটা, এই তিনটা জিনিস কিন্তু প্রত্যেকটার পেজের মধ্যে সেম থাকতেছে। সো বারবার আমার এই পেজের কোডিং করার কোনো মানে আছে বলে আমি মনে করি না। তো সেই হিসেবে আমি যেটা করেছি যে এখানে আমি ফুটারের মধ্যে এই ফুটার ফাইলটা ইনক্লুড করে দিয়েছি, মানে ফুটারের কোডটা কপি করেছি। যেমন আমি যদি এখন ফুটারের মধ্যে যাই, এই যে ইনক্লুড, এই যে ফুটার, এই ফুটার পেজটা যদি আমি ওপেন করি, তাহলে এখানে দেখুন ফুটার পেজের মধ্যে কপিরাইট ইকো, তারপর ডেট ইয়ার, মানে আমার এখন কারেন্ট ইয়ার যত, আপনি যদি এইটা 2013 আপনার কম্পিউটারে যদি আপনার ডেট থাকে 2013, তাহলে 2013 শো করবে, যদি থাকে 2012 তাহলে 2012 শো করবে, যদি 2014 থাকে তাহলে 2014 শো করবে ডাইনামিক্যালি আপনার কম্পিউটার থেকে ডাটাটা নিয়ে। তারপর হচ্ছে এখানে ইউআরএলটা দেওয়া হয়েছে, এবং সেই হিসেবে আমার এইচটিএমএল ট্যাগ শেষ করা হয়েছে। তো সেই হিসেবে এখানে দেখুন আমার ফুটার এখানে অটোমেটিক এই হিসেবে ফুটারটা পেয়েছে। এই হচ্ছে অ্যাকচুয়ালি আমার বারবার প্রত্যেক পেজে পেজে গিয়ে গিয়ে এই কাজটা করতে হচ্ছে না, আমার এই যে এই পুরা কোডটা জাস্ট একটা লাইনের মধ্যে যে পিএইচপি ইনক্লুড footer.php নামে তৈরি করা হয়েছে। এক কাজে আমার এক ফাইল দিয়ে আমার পুরো যতগুলা পেজ আছে, এখানে টোটাল মনে হয় 123টা পেজ আছে, ওই 123টা পেজের সবগুলোর মধ্যে এই সেম ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এটা গেল আমার ইনক্লুডিং ফাইল। এরপর হচ্ছে মডিফাইং ডাটা, মডিফাইং হেডারে আমাদের এখানে যে হেডারটা থাকে, হেডার থেকে আমরা বিভিন্ন ডেটা পেয়ে থাকি। যেমন একটা এক্সাম্পল যদি দেই, যে আমার HTTP ভার্সন হচ্ছে 1.1, এটার 200 ওকে, তারপর ডেট যে কত তারিখ, সেই ডেট, সার্ভার কোন সার্ভারে এই ফাইলটা চলতেছে সেটা, কন্টেন্ট টাইপ যে এটা HTML নাকি PHP যে ফাইল ওইটা, তারপর হচ্ছে ক্যারেক্টার সেট, তারপর কন্টেন্ট লেন্থ, তারপর হচ্ছে কানেকশন ক্লোজ। এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল, তার মানে কিন্তু এই না যে এইটা হচ্ছে এই পেজের হেডার। এটা জাস্ট আমি এক্সাম্পল দেখানোর জন্য একটা হেডার এরকম হয়ে থাকে বা এরকম ডাটাগুলো থাকে। সো সেই হেডার গুলা যদি আপনাকে চেঞ্জ করতে হয়, বা আপনি চাইলে আমরা চেঞ্জ করতে পারি, সেটা যেটা হচ্ছে যে আমার যদি হেডার চেঞ্জ করা দরকার পড়ে, তাহলে এই যে হেডার, তারপর স্ট্রিং, তারপর ধরেন হেডার কন্টেন্ট টাইপ, এই যে এখানে আমি দিয়েছিলাম যে কন্টেন্ট টাইপ হচ্ছে ধরেন বাই ডিফল্ট থাকলো text.html, বাট আপনি বললেন যে না আমার এটা কন্টেন্ট টাইপ হবে অ্যাপ্লিকেশন /pdf, যেটা আমার পিডিএফ ফাইল, HTML ফাইল না, বা পিএইচপি ফাইল, HTML ফাইল না। তো সেরকম ভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি। তারপর হেডার কন্টেন্ট ডিসপোজিশন অ্যাটাচমেন্ট, কোন একটা ফাইল অ্যাটাচ করে দিতে পারেন, জাস্ট ফর এক্সাম্পল ফাইলের নাম দেওয়া হয়েছে abc/pdf। তারপর হচ্ছে যেমন আমাদের HTTP হেডার 404 পেজ 5 ইন্টারনাল এরর। তারপর ধরুন আমার এই যে এখানে কোনটা জানি সার্ভার অ্যাপাচি এত, তো আপনি এখানে লিখে দিলেন সার্ভার, মানে ফাইলের ফরম্যাটটা কিন্তু এটা হবে যে হেডার, মানে এই যে এটা হচ্ছে মেইন ফরম্যাট, ফর এক্সাম্পল অল পেস্ট, এটা হচ্ছে আমার মেইন ফরম্যাট। এবং এই মেইন ফরম্যাটের মধ্যে আপনার যেটা দরকার, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমার এই পেজের সার্ভারটাকে চেঞ্জ করার জন্য, তো সেই হিসেবে এইটুক, তার মানে হলো এই সার্ভার, তারপর কোলন, তারপর একটা স্পেস, তারপর হচ্ছে অ্যাপাচি যেটা আপনি লিখতে চান। ধরুন আমি লিখে দিলাম নট your views, যে সার্ভার কোন সার্ভার আমি চালাতেছি এটা আপনার জানা দরকার নাই, ওইটা আমি জানলে চলবে। এইটুক লেখা দিলাম, এই যে যেরকম আছে যে এরকম,
এবং স্বভাবতই এখানে আরেকটা কথা বিশেষভাবে বলা উচিত, সেটা হচ্ছে যে আমি পিএইচপি লিখলাম, পিএইচপি ট্যাগ ইউজ করলাম এবং পিএইচপি ট্যাগ ক্লোজ করলাম, এবং সেই পিএইচপি ট্যাগের ভেতর আমি এই জিনিসটা এখানে লিখলাম। তো এটার ভেতর, এটার লেখার পেছনে, বা ধরুন আপনার এই কন্টেন্ট টাইপ এইচটিএমএল যদি আমি লিখি, সো লিখলাম যে আমার এইচটিএমএল কন্টেন্ট টাইপের জায়গায় আমি যদি এখানে লিখি যে না আমার এটা এইচটিএমএল না, এটা আমার কন্টেন্ট টাইপ হচ্ছে পিডিএফ, যে আমার এখানে কন্টেন্ট টাইপ হচ্ছে এইচটিএমএল না পিডিএফ, যেটা হচ্ছে যে আমার এটা ডবল কোটের ভেতর কন্টেন্ট, তারপর যেরকম ভাবে আছে সেরকম ভাবে লিখতে হবে, তারপর একটা স্পেস দিয়ে তারপর আমার যেটা অ্যাপ্লিকেশন পিডিএফ বা যেটা লিখতে চাই সেটা। এখন কথা হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং সেটা আমি অবশ্যই এখানে বলেও দিয়েছি, যে এই যে এখানে হেডার সেন্ড বিফোর পেজ, যে পেজটা আগে লোড হওয়ার আগে হেডারটা আগে লোড হয়, তো সেই হিসেবে আর এখানে আমার এইচটিএমএল আউটপুট বিফোর স্পেস লাইন যে রিটার্ন, এবং আদার্স কিছু শর্ত প্রযোজ্য, যে এই জিনিসগুলোকে আমার মেনে চলতে হবে হেডার চেঞ্জ করতে গেলে, যেটা হচ্ছে যে ধরুন আপনি একদম পেজের কোনো কোড শুরু হওয়ার আগেই এই কোডটুকু লিখতে হবে যদি চেঞ্জ করতে চান, মানে হেডার কোডটুকু লিখতে হবে। সো আপনি যদি আপনি যদি ধরেন একটা স্পেস দিলেন, স্পেস দেওয়ার পর আবার নিচে দিয়ে তারপর আপনার যা কিছু লেখার লিখলেন, এই যে আগে যে একটা স্পেস পড়লো তারপরও আপনাকে একটা এরর মেসেজ শো করবে, যে আপনার এই এরর মেসেজ যেটা শো করে বলবে যে এখানে একটা ফ্যাটাল এরর বা একটা কিছু এরর হয়েছে। কারণ হচ্ছে যে আপনার এখানে কোনো স্পেস থাকা যাবে না, একদম প্রথমেই আমার এই হেডার ট্যাগটা শুরু হতে হবে। এটা হচ্ছে হেডার চেঞ্জ করার নিয়ম। আচ্ছা, এরপর পেজ রিডাইরেকশন, যে আমার ধরুন যে একটি পেজের মধ্যে ধরুন আমরা একটি পেজের মধ্যে লগ ইন করলাম, লগ ইন করার পর পেজটি রিডাইরেক্ট করে লগ ইন হয়ে গেলে, যদি লগ ইন সাকসেসফুলি লগ ইন হয় তাহলে পেজটি রিডাইরেক্ট করে আমার হোম পেজে চলে আসবে। তো সেটাই আমার এই পেজ রিডাইরেকশন করার জন্য দুইটা ওয়ে রয়েছে, একটা হচ্ছে 302 রিডাইরেক্ট এইচটিটিপি 1.1/320 ফাউন্ড এবং লোকেশন তারপর পাথ দিয়ে দেওয়া, আরেকটা হচ্ছে হেডারের মাধ্যমে, একটু আগে যেটা হেডারটা আমরা দেখলাম, যে ওইখানে আমরা যদি বলে দিই হেডারের ভেতরে লোকেশন তারপর index.php, যে index.php এর মধ্যে ফেরত যাও, তখন কোডটা হচ্ছে এরকম যে আমার পিএইচপি শুরু হইলো এবং হেডার, এখানে আমার লোকেশন index.php দিয়ে দিলাম, তারপর এক্সিট করে দিলাম, যে আমার এই যেই পেজের মধ্যে থাকলো, ধরুন আমি এই পেজটার মধ্যে কপি করলাম এবং এই হেডার এই সেকেন্ড আন্ডারস্কোর পেজ ডট পিএইচপি এটাকে মধ্যে আমি এটা সেভ করলাম। এবার দেখুন সেকেন্ড ডট পিএইচপি, এটাকে আমি যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমার ওই ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলের মধ্যে চলে যাচ্ছে, আমার ওই www এর যে পেজটি সেই পেজের মধ্যে এটা চলে আসছে। তো এই হচ্ছে এটা এইভাবে আমরা পেজ রিডাইরেক্ট করতে পারি, সাথে সাথে ওই পেজে চলে আসছে। আচ্ছা, এবার আমি জাস্ট আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে এটারই জাস্ট আরেকটু ঘুরায় ফিরে একটা ভেরিয়েবলে ফাংশন ডিক্লেয়ার করলাম রিডাইরেক্ট টু, যে রিডাইরেক্ট করবে, তারপর হচ্ছে নিউ লোকেশন, কোন লোকেশনে, লোকেশন নিউ লোকেশন ভেরিয়েবল দেওয়া হলো, এবং এক্সিট, এবং রিডাইরেক্ট টু কোনটা, এই index.php। এই কোড আর এই কোড দুইটা সেম কোড, জাস্ট এটা আরেকটু ঘুরায় আরেকটু জটিল ভাবে লেখা হয়েছে। এটাও ঠিক একই ভাবে, যে এখানেও আপনার এক্সাম্পল দেওয়া হয়েছে, যে ধরুন আপনি ফাংশন রিডাইরেক্ট টু নিউ লোকেশন এক্সিট, এবং এখানে লগ ইন, যদি ইউজার লগ ইন করে গেট ডাটা লগ ইন করলো, লগ ইন করার পর ইফ লগ ইন ইকুয়াল টু মানে যদি সত্যি হয়, তার যদি 1 হয়, 1 মানে হচ্ছে যে এটারে কি বলে, 1 মানে হচ্ছে ট্রু, আর যদি তাহলে আমার index.php তে যাবে, আর যদি লগ ইন না হয় তাহলে আমার লগ ইন ইয়াতে যাবে, এটারে কি বলে, লগ ইন ডট পিএইচপি তে চলে যাবে, মানে লগ ইন পেজে আবার ফেরত যাবে। যদি লগ ইন হয় তাহলে লগ ইন ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে যাবে, আর যদি লগ ইন না হয় তাহলে লগ ইন পেজে ফেরত যাবে। এটা হচ্ছে আমার আরেকটা, জাস্ট এখানে ইফ এলস এর কন্ডিশন দিয়ে এইটা রিডাইরেক্ট কিভাবে করা যেতে পারে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এরপর সবচেয়ে লাস্ট যে ব্যাপারটি আমি আজকে টিউটোরিয়াল দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আউটপুট বাফারিং। আউটপুট বাফারিং এর মাধ্যমে আউটপুট বাফারিং এর ব্যাপারটি আমি নিজেও খুব একটু কম জানি, তো সেই হিসেবে আমার যতটুকু ধারণা আছে সেই ধারণার মধ্যে আপনাদেরকে একটু আইডিয়া দেই, যে ধরুন
আপনি যখন একটা ইউআরএল নক করলেন আপনার ব্রাউজারের মধ্যে অ্যাড করলেন, সেই ব্রাউজার থেকে সে ডাটাবেস থেকে সার্ভার থেকে ডাটাগুলো কালেক্ট করলো এবং সার্ভারের ডাটাগুলো পাঠালো, কোন ডাটা পাঠাইলো। সো এখানে আউটপুট বাফারিং এর ব্যাপারটা হচ্ছে যে ধরুন এবং ব্যাপারটা অনেকটা এরকম যে একটা কল থেকে পানি পড়তেছে, আপনি একটা গ্লাসের মাধ্যমে একটি বালতির মাধ্যমে সেই পানিটা আপনি কালেক্ট করলেন। আর আউটপুট বাফারিং এর ব্যাপারটা হচ্ছে এটা যে আপনি কল থেকে পানি পড়তেছে, এর মাঝখানে একটা মগ দিলেন, মগ থেকে সেই পানিটারে আবার আপনার বালতির মধ্যে নিয়ে ফালাইলেন। এখানে আউটপুটের এই এই মাঝখানে যে মগটা ইউজ করলেন সেই মগটা হচ্ছে আউটপুট বাফারিং। আউটপুট বাফারিং এর যে ব্যাপারটা, সেই আউটপুট বাফারিং এর ব্যাপারটা দেখার জন্য এখানে আহ এই আউটপুট বাফারিং এর যে ব্যাপারটা সেটার জন্য আমি যদি পিএইচপি ইনফো ডট পিএইচপি এর মধ্যে যাই, এখানে আউটপুট বাফারিং এই যে আউটপুট বাফারিং নো ভ্যালু, মানে এখানে কোনো ভ্যালু দেওয়া নাই। সো এটার জন্য আমরা যদি পিএইচপি এনআই ফাইলের মধ্যে যাই এবং আউটপুট বাফারিং কপি করলাম, ফাইন্ডে গিয়ে পেস্ট করে ফাইন্ড ডাউন, এটার আগে একটা কোলন চিহ্ন আছে, সো এটা না, এই যে এখানে আউটপুট বাফারিং এখন অফ রয়েছে। এখানে তিনটা ভ্যালু দেওয়া যেতে পারে, একটা হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে অফ, তারপর হচ্ছে অন, অথবা আপনি যদি কোনো ভ্যালু এখানে অ্যাড করতে চান তো সেই ভ্যালু এখানে আপনি দিতে পারেন। যেমন আমি যদি এখানে এটার জায়গায় এই ভ্যালু দেই, ইটস ওকে, দেওয়া যাবে। এবং এটিকে আপনি সেভ করলেন, আপনার এটারে আবার রিস্টার্ট দিলেন, মানে আমার সার্ভারটাকে আবার রিস্টার্ট দিলাম। এই সবুজ বাতি জ্বলে গেল, মানে এখন আবার ঠিক হয়ে গেছে। সো এইবার আমি যদি পেজটাকে রিলোড দেই, আউটপুট বাফারিং এই যে আমি এখানে 4096 দিয়েছিলাম, সেই 96 চলে আসছে। সো আমি এখানে একটা লিমিটেশন দিয়ে দিতে পারি যে আউটপুট বাফারিং মানে সার্ভার থেকে যে ডাটাগুলা সার্ভারে যে ডাটাগুলা পাঠাবে এইরকম 4 মেগাবাইট করে করে ডাটাটা পাঠাবে। তাতে যে যেটা সুবিধা হয় যে আমার ডাটাটা প্রথমে আউটপুট বাফারিং এ 4 মেগাবাইট ডাটা কালেক্ট করলো, তারপরে সার্ভারে পাঠাইলো, আবার 4 মেগাবাইট কালেক্ট করলো, সার্ভারে পাঠাইলো, তাহলে আপনার সার্ভারের উপর প্রেসারটা কম পড়তেছে। এবং এইটার জন্য আমরা যে কোডিংটা ইউজ করি, যে ফাংশনটা ইউজ করি এটা হচ্ছে ওবি, মানে আউটপুট বাফারিং, তারপর আন্ডারস্কোর স্টার্ট, এবং এটা আমরা যদি শেষ করি তাহলে হচ্ছে ওবি ইন্ড ফ্ল্যাশ। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ফর্ম এন্ড ফর্ম ডেটা নিয়ে কথাবার্তা বলবো, এবং আমার মনে হয় আজকে এনাফ। এবং এই জিনিসগুলো বাসায় একটু প্র্যাকটিস করেন, একটু আরেকটু ঘাটাঘাটি করেন, এবং আমি যে এখানে কতগুলো এক্সাম্পল প্লাস কিছু কি বলে আপনার ইম্পর্টেন্ট কথাবার্তাও যে দিয়েছি সেই জিনিসগুলো একটু পড়েন, পড়ে বুঝার চেষ্টা করেন। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।